আমাদের স্পেশাল এপিসোডের অতিথি হলো অনামিকা দেব। মনে করি আসামে যাব জোড়া পৌঁছাটা লাইব। হাসন রাজার কিছু গানের হয়তো সুরের মিল, মারফতি গানের এই ভাটি সুরের যেগুলো মিল আছে ওইগুলো পাচ্ছি। নেক্সট আমি তোমার জনারে চলে যাব, ধামাইল। যে রাধারমন দত্ত কিভাবে এই ধামাইল গানটা লিখলেন, এই গানগুলো সিটি হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়ে একটা দেহ সাধনার ব্যাপার আছে, সেই সাধনাটা সবার কাছে ডিসক্লোজ করার ব্যাপারও না। এই গানগুলো ইলিট ক্লাস কেন গাইছে না, কি জন্য গাইছে না? আমি সব তো ওনাদের কাছে আছে, সব খাজানা ওনাদের কাছে। আমার অন্তর আত্মাকে খোঁজা, আমি কোথা থেকে আমার সৃষ্টি, সেই আমিটাকে খোঁজা আর ঈশ্বরের সাথে কানেক্ট করা, সেটাই হচ্ছে বাউলের মেইন। মানুষের সিভিলাইজেশন শুরু হয়েছে তখন থেকে লোকগান। নমস্কার, ফিরে এলাম আরেকটা নতুন এপিসোড প্রম্পট উইথ পারমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুভ নববর্ষ। বড়দের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা, শুভেচ্ছা। এবং আমাদের আজকের নতুন এপিসোড এবং আমাদের স্পেশাল এপিসোডের অতিথি হলো অনামিকা দেব। অনামিকার এই জার্নিটা, যে মিউজিক্যাল জার্নিটা আমরা শুনবো ওর কাছ থেকে। ছোট্ট করে বলে দিই ওর সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন। অনামিকা শিলচর থেকে, এবং অনামিকা কলকাতায় এসছেন। উনি ব্যাচেলার্স ইন মিউজিক করেছেন, মাস্টার্স করেছেন, এমফিল করেছেন এবং ভাবছেন ডক্টরেট করবেন। অনামিকা কিসে স্পেশালাইজেশন? ধামাইলে স্পেশালাইজেশন, এবং লোকগীতি নিয়ে উনি কাজ করেছেন, লোকসঙ্গীত নিয়ে উনি কাজ করেছেন, এবং অনেক অনেক জনারে, মিউজিক জনারে উনি কাজ করছেন। ওনার নিজের একটা ব্যান্ড আছেন, এবং অতিরিক্ত যাকে বলে একজন প্রতিভাশীল মানুষ, ব্যক্তি, যাকে আমরা পেয়ে আমার তো মন একেবারে মানে কি বলবো, নেচে উঠছে আনন্দে যে এরকম একজন শিল্পীকে আমরা আমাদের সাথে পেয়েছি। অনামিকা, ওয়েলকাম টু প্রম্পট উইথ পারমিতা। নমস্কার, শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। বড়দেরকে অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। তোমাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আজকে এত সুন্দর একটা আড্ডায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। প্রথম প্রশ্নে যাব অনামিকা, যে এই যে তুমি ফোক সং করো, হ্যাঁ, এই যে লোকগীতি করো, লোকসঙ্গীত করো, এর কটা জনার আছে আমাদেরকে যদি একটু বলো। লোকগানের আমরা যদি জনরা খুঁজতে যাই, দেখবো যে কিছু জনরা অনেকটা হারিয়ে গেছে, রাইট, কিছুটা হারিয়ে যাওয়ার পথে, আর কিছুটা খুব প্রচলিত যেগুলো সেগুলো এখনো আছে। তার মধ্যে আমরা রাঢ় বাংলার ঝুমুর, টুসু, ভাদু, ভাওয়াইয়া, ভাটিয়ালি, শাড়ি গান, জারি গান, ছাদ পেটার গান, আচ্ছা, শ্রমজীবীর গান বলা হয় কিছু কিছু গান থাকে, এরপর বাংলার হলো। আমরা যদি রাজ কোচ বংশ একটা একটা ঘরানা আমরা যদি এটা দেখি, সেখানে গোয়ালপাড়া একটা বড় সেগমেন্ট আছে। গোয়ালপাড়া অঞ্চলের কিছু লোকগান, চটকা, রাইট। তারপর হচ্ছে ওপার বাংলা, মানে বাংলাদেশ সিলেট যদি দেখি, যে বিভিন্ন পদকর্তা যারা আছেন, সাইজি, লালন সাইজি, আরকুংসা, রাধারমন দত্ত, শীতলাং ফকির, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আমাদের মানে আমার মনে হয় যে আজকের প্রজন্মের লোকগান যেভাবে একটা ডিজেতেও বাজে, প্লাস একদম ঢোল খোল নিয়ে প্রচলিত চিরাচরিতভাবে যেভাবে লোকগানটা গাওয়া হয়, সেভাবেও দুভাবেই গাওয়া যায়, সেটা হচ্ছে শাহ আব্দুল করিমের গান। আমি তো বলবো যে আজকের প্রজন্মের সাথে বা আজকের যে এই ডিজে বিট বা যেগুলো চলছে, রাইট, সেগুলোর সাথেও ভীষণ মানানসই। ঢোল খোল চিরাচরিতভাবে যেগুলো, সেগুলোর সাথেও প্রচুর মানানসই। প্রচুর আমরা জনরা পাই এইগুলো, মানে মোটামুটি আমার মনে হচ্ছে যে এগুলো একটু আমরা সবসময় চিরাচরিত যেগুলো গান প্রচুর আছে, গম্ভীরা আছে, তারপর পটচিত্রের গান আছে, আমরা ভাওয়াইয়া, ভাটিয়ালি এগুলো যদি দেখি, এগুলোর মধ্যে ভাওয়াইয়া হচ্ছে রাজ মানে কোচদের ওই দিককার গানটা বলা হয়।
হ্যাঁ, আবার ভাটিয়ালি হচ্ছে উপার বাংলা। ওপার বাংলার নদীমাতৃক গান, নদীমাতৃক গান। তো ভাটিয়ালিতে আবার সারি গানকেও ভাটিয়ালির আন্ডারে ফেলা হয়। মানে যখন সবাই সারিবদ্ধভাবে বৈঠা মেরে মেরে যাচ্ছে, তখন সেই যে গানটা একটা রিদম, একটা ওই এনথুজিয়াস্টিক ব্যাপারটা আনার জন্য এইগুলো এই এই ধরনের গানগুলো করা হয়। তো প্রতিটা জিনিসের মধ্যে আবার সাবক্লাস আছে, একটা বিস্তর একটা সমুদ্র লোকগান, নিশ্চয়ই। অনেক বড় সমুদ্র। এগুলো আমি যেগুলো কমনলি বললাম, এই গানগুলো আমরা শুনি, চিরাচরিতভাবে শুনে আসছি বা আমরা গাইছি বা মানুষ শুনতে ভালোবাসেন এইগুলো। তুমি তোমার অ্যাচিভমেন্ট যখন আমি শুনি আমি অবাক হয়ে যাই যে এইটুকুনি বয়সে তুমি প্রচুর অ্যাচিভ করেছো। কি কি অ্যাচিভ করেছো এখনো পর্যন্ত? কোথায় কোথায় টিভি প্রোগ্রামস করেছো, স্টেজ প্রোগ্রামস করেছো? তোমার অ্যাচিভমেন্ট সম্বন্ধে যদি আমার ভিউয়ার্সকে একটু বলো। আচ্ছা, নিজের মুখে এগুলো বলতে সত্যি একটু একটু আনকমফোর্টেবল লাগে। আমি তোমার নিজের মুখেই শুনতে চাই। আমি মাধ্যমিকে, আমাদের সেবা বোর্ড আসামে, মাধ্যমিকে আমি ফার্স্ট হই মিউজিকে। আমি 198 পেয়েছিলাম। তারপর ছোটবেলা থেকেই আমার বাবার খুব ইচ্ছে ছিল যে গান নিয়ে গান বাজনা করি। আমার ইচ্ছে ছিল যে আমি পেন্টিংও করি, আর্টও শিখি। আমার ইচ্ছে ছিল আমি ফ্যাশন ডিজাইনার হব। বাবার ইচ্ছে ছিল আমি গান বাজনা করি। সেই সূত্র ধরেই এইগুলো অ্যাচিভমেন্টসগুলো আসে। আমি মাধ্যমিকে ফার্স্ট হই, তারপরে আমি গ্র্যাজুয়েশন করি বাংলায়, যেহেতু আমাদের শিলচরে আমি যখন পড়াশোনা করি তখনও গান মানে ভোকাল নিয়ে ইউনিভার্সিটিতে ব্যাচেলার্সটা আসেনি। আচ্ছা আচ্ছা। আমি মাস্টার্স করি রবীন্দ্রভারতীতে, সেখানে আমি 90%-এর উপরে স্কোর করি। আমি এমফিল করি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে আমার সাবজেক্ট ছিল রাধারমণের ধামাইল গান। এটাতে পরে আসছি, এই টপিকটাতে পরে আসছি। আমি সিসিআরটির স্কলারশিপ পেয়েছি, ইয়ং আর্টিস্টের স্কলারশিপ আসাম থেকে। আমি স্টেজ শোজ করি, আমাদের একটা ব্যান্ড আছে অনামিকা অ্যান্ড ফ্রেন্ডস, আমরা বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াই। তো আমাদের যে ব্যান্ডের মোটো সেটাও আমি পরে বলছি। আমার বিভিন্ন টিভি চ্যানেলে আমি গান গাই। আকাশ আট, গুড মর্নিং আকাশ করেছি, সিটিভিএন, দূরদর্শন। আমি 2019-এ আসামকে রিপ্রেজেন্ট করি কুম্ভমেলায়, যেটা মোদিজি গভর্নমেন্টের আন্ডারে যে প্রোগ্রামটা হয় সেটা করেছি। বিভিন্ন জায়গায় লোকগান শুনিয়েছি আমার গুরুর কৃপায়, মা বাবার কৃপায়, যারা ভালোবাসেন। এই নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত ছোটবেলা থেকে যেভাবে সবাই গান শেখা হয়। হ্যাঁ, লোকগানটা আমার যে জায়গায় বড় হয়ে ওঠা শিলচর, আমার মায়ের দিকটা হচ্ছে সিলেটি, বাবার দিকটা হচ্ছে কুমিল্লা আর ঢাকা মিক্সড। আচ্ছা। তো ওখানেই জন্ম থেকেই দেখেছি যে একটা লোকগানের আছে, মানে সব কিছুর উপরে মানে কিছু লোকগান। তো একটা টাইমের পর, সার্টেন টাইমের পর সাডেনলি হঠাৎ করে আমার খুব ইচ্ছে হলো যে না, আমি লোকগানটা একটু শিখবো, এই করবো, তারপরে আমার লোকগানে আসে। তাছাড়া রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এগুলো তো চলতে রয়েছে। হ্যাঁ। তোমার স্পেশালাইজেশন কিসে? কোন কোন ধরনের জনারে তুমি করো? লোকসঙ্গীতের স্পেশালাইজেশন কিসে তোমার? আচ্ছা, লোকসঙ্গীতের স্পেশালাইজেশন বলতে আমি এপার বাংলা ওপার বাংলা যদি ডিভাইড করি তো বলা যায় যে সিলেট অঞ্চলের যে গানগুলো, সিলেট অঞ্চলে যারা পদকর্তারা আছেন, শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, এদের গান, হাসন রাজা, এদের গান। আর একদম পার্টিকুলার যদি স্পেশালাইজড বলে, আমার যেটা, আমার রিসার্চ ওয়ার্ক যেটা আমার এমফিলে, সেটা হচ্ছে রাধারমণ দত্তের ধামাইল গান। ওকে। সিলেটিদের একটা খুব জনপ্রিয় আর্ট ফর্ম হচ্ছে, লোক আর্ট ফর্ম হচ্ছে ধামাইল। আচ্ছা। তো সেটার গান নিয়ে, নাচ নিয়ে, সেটা নিয়ে আমার পড়াশোনা, কাজ। যেটা বিয়েতে হয়? বিয়েতে হয়, হ্যাঁ, বিয়েতে হয়। বাহ, ভেরি গুড। আমাকে এবার তুমি বলো যে তোমার এই যে বাউল আমরা জানি, হ্যাঁ, তো তোমার কিছু নাম করা বাউলের কি নাম মনে পড়ছে, যারা নাম করা বাউল ফ্রম বেঙ্গল? কারণ আমি দেখি যখনই আমি বাউল শুনি, কারণ আমার কর্মক্ষেত্র আমার শান্তিনিকেতনে, বোলপুরে যাওয়া আসা হয়, এবার কিছু কিছু যখন আমরা বাউল শুনি, জাস্ট ওরা কনফাইন থাকে একটাই বা দুটো গানে, যেমন লাউয়ের আগা খাইলাম, ডোগা খাইলাম, এরকম দু চারটে, স্বাদের লাউ, এই দু চারটে গানের বাইরে বাউল। আমরা যে অ্যাকচুয়াল বাউলটা বলি সেটা প্রায় শুনিই না। তো বাউল তুমি যদি ফেমাস কিছু লোকেদের নাম বলো
যারা বাউল এখনও সেরকম ধরে রেখেছে, এবং বাউল সম্বন্ধে যদি কিছু বলো। বাউল মানে বিখ্যাত বাউল যারা গান করেন ওনাদের কথা বললে আমার তো প্রথম ছোটবেলায় আমরা পূর্ণদাস বাউলের নাম শুনেছি, দেখিয়েছি ওনাকে, পূর্ণদাস বাউল, পার্বতী দাস বাউল, মেয়েদের মধ্যে যিনি একজন মানে এক্সাম্পল সেট করেছেন বাউল গানের আমার মনে হয়। দেশ, শুধু দেশ নয় দেশের বাইরেও বাউল গানকে একটা জায়গায় নিয়ে গেছে। কার্তিক দাস বাউল, ওনারা সবাই খুবই বিখ্যাত বাউল গান করেন গায়ক বা গায়িকারা। আমার যেটা ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন আখড়ায় ঘুরেছি বা বিভিন্ন আখড়ায় গিয়ে আমার যেটা মনে হলো, বাউল না একটা গোষ্ঠী। হ্যাঁ, বাউল একটা গোষ্ঠী, আর বাউল একটা হচ্ছে জীবন দর্শন। সেটা শুধুই গান নয়, আর যে দর্শনটা বা যে শিক্ষাটা, এটা কিন্তু একটা শিক্ষাও। যারা গুরু ধরে বাউল চর্চা করেন ওরা কিন্তু ওদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ওরা ওদের এই প্রসেসটা, এই জার্নিটা, যে ধাপে ধাপে যে বাউল শিক্ষাটা হয়, আমার যতটুকু মনে হয়, আমি মেবি ভুল হতেও পারি, কারণ আমি তো একদম বলতে পারি না যে আমি সব জেনে গেছি। আমার যতটুকু মনে হয়েছে যে এই শিক্ষাগুলো না ওনারা খুব নিজেদের মধ্যেই কিন্তু কনফাইন্ড রাখেন, বাইরে কোথাও এগুলো ডিসক্লোজ করতে চান না। একটা নিগুড় তত্ত্ব, একটা তত্ত্বতাত্ত্বিক ব্যাপার আছে, একটা দেহ সাধনার ব্যাপার আছে, সেই সাধনাটা সবার কাছে ডিসক্লোজ করার ব্যাপারও না। আর সেটা আমার মনে হয় একমাত্র গুরু ধরেই সেটা সম্ভব। আর আসলাম তোমার কথায় যে এই যে কিছু গান, সাধের লাউ, এটা ওটা সেটা, আমরা যে এই গানগুলো, এইগুলো খুব চটুল প্রকৃতির কিছু গান, যেগুলোকে বাউলের মধ্যে ধরবো কি ধরবো না সেটা নিয়েও একটা কনফ্লিক্ট আছে। কারণ বাউল গানগুলো না এত হয়ে যায় একটা বাউল, একটু একটা এক্সাম্পল অফ একটা বাউ গ্রুপটা, একটা ছোট্ট করে একটা মজা, তাহলে আমরা বুঝতে পারবো মানে মেইন বাউল, আমরা যে বাউল জুড়ে আমরা বলতে পারি যে অরিজিনাল বাউল, ওখান থেকে একটা গান হোক না। আচ্ছা, আমার সাথে গিটারে আছে আমার বন্ধু রাম, ও আমাদের ব্যান্ডের গিটারিস্ট। আচ্ছা, খুবই রিনাউন্ড একজন আর্টিস্ট, প্লাস আমাদের ব্যান্ডের সব ব্যাপার ট্যাপারগুলো ওই পুরো দেখে, কোঅর্ডিনেট করে। হ্যাঁ, একদম কোঅর্ডিনেট করে। তো ওয়েলকাম রাম টু প্রম্পট উইথ পারমিতা। চলো, তুমি বললে একটা বাউল, হ্যাঁ শোনাই। হ্যাঁ, ভুল ত্রুটি হবে আগেই বলে দিচ্ছি, কারণ আমার প্রত্যেকটা জনরার গানগুলো তো আলাদা আলাদা হয়, সেগুলোতে মানে এক এক জন এক একভাবে স্পেশালাইজ থাকে। তো এটা আমার স্পেশালাইজেশন নয়, কিন্তু আমার সাবজেক্টের মধ্যে আমি একটু ট্রাই করছি তোমাকে শোনানো। নিশ্চয়ই। খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অজি পাখি কেমনে আসে যায়। হাট কুঠুরি নয় দরজা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, হাট কুঠুরি নয় দরজা,
আসে যা খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যা। অসাধারণ, দারুণ হয়েছে। আমি বাউল পার্সোনালি ভীষণ পছন্দ করি। আহ, লাল মাটির দেশে কাজ করি তো, তো লাল মাটির গান ভীষণ ভালো লাগে। যাই হোক, গানটা তো শুনলাম, এবার বাউল সম্বন্ধে তুমি আমাদেরকে কিছু বলছিলে, সেটা কন্টিনিউ করো। হ্যাঁ, এই যে গানটা আমি গাইলাম, খুব কিন্তু আপাদমস্তক দৃষ্টিতে সবাই ভাববে যে একটা ঘর, একটা মহল এটা, কিন্তু বাউলদের তাত্ত্বিক যে ব্যাপারটা না, সেটাই হচ্ছে আমিকে খোঁজা, আচ্ছা, আমার অন্তর আত্মাকে খোঁজা, আমি কোথা থেকে আমার সৃষ্টি, সেই আমিটাকে খোঁজা আর ঈশ্বরের সাথে কানেক্ট করা, সেটাই হচ্ছে বাউলের মেইন। মানে হ্যাঁ, বাউল আমরা শুনেছি যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে একটা পাখি দেখে ওরা গান বানিয়ে নিতে পারে, যারা অ্যাকচুয়াল বাউল করতো আগে, সেটা আমি কি রাইট? হ্যাঁ, কিছু তো এগুলো তো এই এই এই- এই ব্যাপারগুলো আছেই, কিন্তু এই এই যে গানগুলোর না মানে মানেটাই হচ্ছে যে ইটারনাল মিকে, ওই আমিকে খুঁজে বার করা। প্রত্যেকটা মানুষের তো একটা বিন্দু থেকে জন্ম হয়, সেই আমিটাকে খুঁজে বের করা। আমি আর ডেপতে গেলাম না এই ব্যাপারটায়। তো আমার মনে হয় যে বাউল ব্যাপারটাই এটা, শুধু জব্বা, মানে বাউলরা যে ড্রেসটা পরে সেটাকে জব্বা বলা হয়, সেই জব্বাটা পরারও কিন্তু একটা নিয়ম আছে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে গুরুর থেকে পারমিশন পাওয়ার পর তারপরে তুমি সেই জব্বাটা পড়তে পারবে। কিন্তু এখন আমরা দেখি যে বাজারে, চলতি কথায় বাজারে অনেকেই গায় যে বাউল ড্রেস পরে। ইভেন তো আমার কাছে প্রচুর অফার আসে, আমরা যখন অনামিকান ফ্রেন্ডস অনুষ্ঠান করতে যাই, যে দিদি বাউল গাইবেন, ওরকম ড্রেস পরে। আমি প্রথমেই স্পষ্টভাবে বলে দিই যে আমার মনে হয় সেটা, যে লোকগান গাই, লোকগানের বিভিন্ন সেগমেন্ট আমি টাচ করার চেষ্টা করি, কিন্তু বাউল গাওয়ার স্পর্ধাটা আমি এখনো করে উঠতে পারিনি, আর মনে হয় খুব একটা পারবো না। হয়তো বয়স যত আরো সবে আমার গান বাজনা শুরু, যখন আরেকটু ম্যাচিওরড হবে আমার গান বাজনাগুলো, তখন হয়তো আরেকটু তাত্ত্বিক জিনিসগুলো বুঝতে পারবো। এটা খুব টাফ, খুব টাফ। আমি 2000 কোভিডের পর 2022 অথবা 23 হবে, 25শে ডিসেম্বর আমার গুরু, আমি যার কাছে গান শিখি, মানে অনেকজনের কাছে আমি শিখেছি, ওনাদের কথাও বলবো। তো দেব চৌধুরী, দেবদার সাথে আপনারা সবাই চেনেন, গুড মর্নিং আকাশ খুললেই সকালে ওনারকে দেখা যায়, ওনার আর পরিচয় আমি আলাদা করে দিচ্ছি না। ওনার সাথে আমি আনন্দদাস বাউলের আখড়ায় গেছিলাম 25 ডিসেম্বর ক্রিসমাস। ওদের দেখছি যে একটা জায়গায় যিশুর পূজা হচ্ছে, আর একটা জায়গায় শ্রীকৃষ্ণের পটচিত্র রাখা, ওখানে একদম ঢোল খোল নিয়ে প্রপার আখড়া গান বাজনা হচ্ছে, মানে অদ্ভুত ফিলিংস একটা। সেখানে আমরা গেলাম, গান বাজনা করলাম, ওটাই হচ্ছে ওদের ক্রিসমাস সেলিব্রেশন। আচ্ছা, আবার ঢালাই খিচুড়ি হচ্ছে রাতে, আমরা সবাই ওখানে খাচ্ছি। তো এগুলো মনে হয় যে একটা ওয়ে অফ জার্নি মনে হয় বাউলের। আমি জানি না কতটা তোমাকে বোঝাতে পারলাম, বা তুমি অনেকটাই পেরেছো, কারণ আমি বাউল নিয়ে খুবই ইন্টারেস্টেড, আমি অনেকটা নিজেও ওদের সম্বন্ধে বার করার চেষ্টা করেছি, বাট তুমি অনেকটা ক্ল্যারিটি দিয়েছো। আমার মনে হয় ভিউয়ার্সরাও খুশি হবে এই আইডিয়াসগুলো পেয়ে। তুমি একটা দেখবে দিদি, যে বাউল নিয়ে কিন্তু প্রপার কোনো বই আমরা পাই না। ওদের তুমি দেখবে যে ওদের জীবনযাপন নিয়েও কিন্তু আমরা খুব একটা পাই না, কারণ ওই যে বললাম দে আর ভেরি রিজিড, কনজারভেটিভ অলসো। কনজারভেটিভ অলসো। এই পরের কোয়েশ্চেন ব্যাংকে আসি আমি, যে তুমি বলো যে এই যে থিমস অফ লোকগীতি অ্যান্ড পল্লীগীতি, এর যে থিমস কি, এটা কি এক, না এদের মধ্যে একটা ফাইন লাইন ডিফারেন্স আছে, সেটা যদি একটু আমাদেরকে বলো। আমার মনে হয় যে ওই লোকগীতি আর পল্লীগীতির মধ্যে একটা সূক্ষ্ম ফারাক ওখানেই। লোকগান ওরাল লিটারেচার, পল্লীগীতি রিটেন লিটারেচার। আচ্ছা, আমরা আজকের থেকে সাইজি 500-550 বছর আগে উনি লিখছেন না কোনো গান, উনি মুখে মুখে গেয়ে যাচ্ছেন, গাইছেন, ভাবে বিভোর হয়ে গাইছেন। সেখান থেকেই ওনার যারা শিষ্যরা ছিলেন, ওনারা শুনে শুনে পরবর্তীকালে সেইগুলো চর্চা হয়। তার জন্য কিন্তু আমরা প্রচুর লোকগানের আরেকটা প্রবলেম হচ্ছে লিরিক্স নিয়ে প্রবলেমটা, এই 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 কারণটার জন্য কিন্তু লিরিক্স নিয়ে প্রবলেম হয়। অথচ আব্বাস উদ্দিন বলুন, তারপরে হচ্ছে হেমাঙ্গ বিশ্বাস যারা আছেন, আমরা
পরবর্তীকালে যারা পদকর্তা আছেন ওনাদের গানগুলো কিন্তু লিখিতভাবে পাই আমরা, কিন্তু আব্বাসউদ্দিনকে পল্লীগীতি বলা হয়, পল্লী কবি জসিমউদ্দিন, আব্বাসউদ্দিন, এদের ব্যাপারটা ওই রিটেন লিটারেচার। আচ্ছা, এখানে ওখানেই ডিফারেন্স, ওখানেই ডিফারেন্স। আচ্ছা, মানে গানের মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে গানের সুরে বা তালে? গানের সুরে ওই লোকগানের সুরেই পল্লীগীতিগুলো আসছে, আচ্ছা জেনারেশন টু জেনারেশন চলে আসছে। আচ্ছা আচ্ছা। আর এখন সাইজি কোন সুরটা করে গেছিলেন আমি তো সেটা জানি না। আমিও আমার এক পরম্পরায় আমি আমার গুরুর কাছ থেকে পাচ্ছি, কোনো আখড়ায় গেলাম, এভাবেই আমরা গান কালেক্ট করি। কারণ লোকগান কোথায় আমি বইয়ে পাবো, টেক্সটে পাবো? সেটা তো আর শাস্ত্রীয় সঙ্গীত না যে একদম একটা সুন্দরভাবে পরিশীলিত পরিমিতভাবে করা। এভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে গান কালেক্ট করতে হয়। ভীষণ ভালো এবং ইন্টারেস্টিং। হ্যাঁ, ডিফিকাল্টও এবং ইন্টারেস্টিংও দুটোই। অনেকটাই ডিফিকাল্ট, কারণ একটা আমি পদ পাচ্ছি, গান আমরা লোকগানকে পদ বলি, পদ পাচ্ছি, সেই পদগুলো আদতেও তুমি বলছো একটা লাইন ধরো, কিছু একটা লাইনের মধ্যে কথা আছে আমি, সেখানে তুমি গাইবার সময় আমিটা পাওনি, সেখানে আমি জায়গায় কিছু একটা বসিয়ে দিলে। আচ্ছা, রাইট। সেটা এরকম করে করে হয়। আরেকটা লোকগানের আরেকটা প্রবলেম হচ্ছে যে এভরি 10 থেকে 12 কিলোমিটার অন্তর অন্তর লোকগানের গতিবেগ চেঞ্জ হয়, নদীর বাঁকের মতন চেঞ্জ হয়, কথা চেঞ্জ হয়, সুর পাল্টে যায়। কুষ্টিয়ায় যেভাবে লালন সাহেবের যে গানগুলো গাওয়া হচ্ছে, এই খাঁচার ভেতর অচিন পাখি, কুষ্টিয়ায় কিন্তু অন্য লয়ে অন্যভাবে গাওয়া হয়। আচ্ছা আচ্ছা। সেটা আমরা এখানে অন্যভাবে গাইছি, কারণ ওখানের বাউলরা হাঁটতে হাঁটতে হাতে একতারা নিয়ে খাঁচার ভেতর অচিন পাখি গাইছে। এখানে হয়তো কোনো আখড়ায় বসে আমরা একদম ওই দুলুনিটা নিয়ে আমরা গাইছি। হ্যাঁ, রাইট, একদমই একদম ঠিক। আবার যদি সিলেটের লোকগান ধরি, শাহ আব্দুল করিম, সুনামগঞ্জ, বেসিক্যালি রাধারমণ দত্তের জন্ম সুনামগঞ্জ, ওখানে যদি ধরি আমাদের ডায়ালেক্ট, আমার হয়তো যারা দর্শক শ্রোতা আছেন শুনলে হয়তো বুঝতে পারবেন আমার বাংলাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, এখানকার মানে শুদ্ধ বাংলা নয়, সিলেটের একটু একটু ঘেঁষা আছে। আমি চেষ্টা করছি এটা ঠিক করার, কিন্তু হচ্ছে না, কি করব, কারণ বাড়িতে সবসময় আমরা ওভাবে কথা বলছি। তো এই যে অ্যাকসেন্টগুলো কলকাতায় এখানে যারা বা এপার বাংলায় বা যে বাংলা পশ্চিমবঙ্গে যেখানে গান হচ্ছে বা বাইরে কোথাও গান হচ্ছে, সিলেট ছাড়া, সিলেটিরা ছাড়া যেভাবে গান গাইছে সেটা মিমিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, উচ্চারণটা ঠিকভাবে হচ্ছে না। আমি যদি রাঢ় বাংলার, রাঢ় বঙ্গের, বাঁকুড়ার কোনো গান গাইতে যাই, সেই অ্যাকসেন্টটা আমাকে মিমিক করতে হবে, কিন্তু আমার মনে হয় মিমিক করতে গিয়ে সেটা যেন নষ্ট না হয়। আচ্ছা, তার থেকে তুমি শুদ্ধ বাংলায় গানটা গাও, গানের কথাটা রাখো, সেটা অনেক ভালো। সিলেটের একটা অদ্ভুত অ্যাকসেন্ট, আমরা এখানে বলি ভালো বাংলায় ভাত খেয়েছো কি, আমরা বলি ভাত খাইছো নি, না ভো না বো, বো আর ভয়ের মাঝে মাঝে একটা মানে সবসময় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের একটা চেঞ্জ আছে। চেনন, চিনিয়া, তেজিমু, ত্যাগ করা, এই 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 জিনিসগুলো আমরা কিন্তু লোকগানে এগুলোতে পাই। তো এই জিনিসগুলোই পরবর্তীকালে পল্লীগীতিতেও আমি বারবার একই কথা বলি যে আমার মনে হয় বা আমি যতটুকু পড়াশোনা করে বুঝতে পেরেছি যে এই জিনিসগুলো পল্লীগীতিতেও পরবর্তীকালে জসিমউদ্দিন যখন লিখছেন গান, নিশ্চয়ই উনি সাইজির গান শুনছেন, নিশ্চয়ই উনি ভাওয়াইয়া শুনছেন, নিশ্চয়ই ভাটিয়ালি শুনছেন, শুনে তারপরে উনার ভাবে উনি একটা লিখছেন। তো এটা একটা তফাৎটা ওটাই, একটা রিটেন লিটারেচার আর একটা অরাল লিটারেচার। খুব ভালো বোঝালে তুমি, কারণ এইটা আমার মনে হয় অনেকেই জানে না, রাদার আমিও হয়তো খুব ফেড আইডিয়া ছিল, বাট অনেকটা ভালো করে বোঝালে। আচ্ছা, আমাকে বলো যে এই যে লোকসঙ্গীতের সঙ্গে যে ইনস্ট্রুমেন্টস কী কী থাকে এবং কী কী ইনস্ট্রুমেন্টস তোমরা মেনলি তোমাদের এই গানের সঙ্গে যায়? যেরকম কীর্তনের সঙ্গে কিছু কিছু ইনস্ট্রুমেন্টস চলে, হ্যাঁ, যেরকম সেরকমই তোমাদের গানের সঙ্গে এই লোকগীতি বা পল্লীগীতির সঙ্গে কী কী ইনস্ট্রুমেন্টস তোমরা ইউজ করো? পুরোনো দিন আর এখনকার দিনে দুটো আমি যদি মানে দেখি, যে পুরোনো দিন মানে আগেকার দিনে যেভাবে প্রপার ওয়েতে লোকগান করা হতো, বাউলরা একতারা নিয়ে গাইছেন, অনেক সময় বাংলা ঢোল, শ্রীখোল, দোতারা, একতারা, ব্যাঞ্জো, হারমোনিয়াম, এগুলো ইউজ হচ্ছে। নাও এ ডেজ দেখছি
অ্যাকোস্টিক গিটার, লিড গিটার, বাস গিটার, ড্রাম, অক্টোপেড, পিয়ানো, এইগুলো সব নিয়ে লোকগান হচ্ছে। আমি অ্যাকোস্টিক গিটার নিয়ে গাইলাম, বাঁশি তো অলওয়েজ সব কিছুতে গায়, এগুলো নিয়ে হচ্ছে। সেখানেও একটা বক্তব্য আমার, যে আমি নিজেই তো দুটো সেগমেন্টেই কাজ করি। আমি যখন কোনো আখড়ায় গাইছি, একদম বাংলা ঢোল, শ্রীখোল, দোতারা, একতারা, বাঁশি এগুলো নিয়ে গাইছি। ওয়েস যখন আমি কোনো কনসার্টে যাচ্ছি, এই অনামিকা অ্যান্ড ফ্রেন্ডস আমরা যখন সবাই কনসার্টে যাচ্ছি, আমি লিড গিটার, বাস গিটার, ড্রামস, অক্টোপেড, কিবোর্ড এগুলো নিয়ে গাইছি। তোমার দেখেছি আমি ইনস্টাতে, তুমি গানগুলো যে গাইছো একটু সবই তো এগুলো নিয়েই গেছো তুমি, রাইট? তো এগুলো নিয়ে গাইছি। দুটোই ইউজ হয়, কিন্তু দুটো দুভাবে ইউজ হয়, দুটো দু জায়গায় ইউজ হয়। বেসিক্যালি বাংলা ঢোল, শ্রীখোল, হারমোনিয়াম, দোতারা, একতারা এগুলো ইউজ হয়। আর আমরা এখন ইউটিউব, টেলিভিশন খুললে পরে আজকালকার দিনে যেভাবে গানগুলো শোনা যাচ্ছে ওগুলো ইউজ হয়। কোনোটাকেই তুমি কোনটাকে খারাপ বলবে, কোনটাকে ভালো বলবে? কোনোটাও খারাপ না, কোনোটাই ভালো না, সবই গ্রহণযোগ্য। লোকগানটা হচ্ছে সব কিছু অ্যাবজর্ভ করে নিচ্ছে, রাইট? আর আমার মনে হয় তুমি যেভাবে গাও না কেন, গানের কথা, গানের সুর, পদকর্তার ঠিকঠাক নাম, এইটুকুন বজায় রেখে লোকগান যদি কেউ গাইতে পারে, সে তুমি যে কোনো খালি গলায় গাও, তুমি রক করে গাও, তুমি জ্যাজভাবে গাও, তুমি একটু ব্লুজ ঘেঁষা গান করো, যাই করো তুমি গাইতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। একদম ঠিক বলেছো। আচ্ছা আমাকে বলো তো, খুব একটা কিউরিওসিটি হচ্ছে একটা কোয়েশ্চেন নিয়ে, যে এই যে কন্টেম্পোরারি যে গানগুলো আমাদের আছে, সেগুলোকে ফোক কি কোনোভাবে ইনফ্লুয়েন্স করছে? এই যে ফোক সং আমরা করছি, বা লোকগীতি, পল্লীগীতি এক্সেট্রা, যেটাকে আমি ফোক জনারে বলছি, এটা কি কোনোভাবে ইনফ্লুয়েন্স করে? নিশ্চয়ই করে, ভাইস ভার্সা। আচ্ছা, দুটোকে করে আমার মনে হয়। আচ্ছা, সেটা তুমি যদি একটু উদাহরণ দাও। প্রাক্তন সিনেমা আমরা সবাই দেখেছি। হ্যাঁ, প্রাক্তন সিনেমায় ভ্রমর কইগিয়া গানটা যে হয়েছে, সেটা রাধারমণ দত্তের একটি গান, বিচ্ছেদি গান। আচ্ছা, খুব পপুলার গান, সেটা সিনেমায় ইউজ হচ্ছে। ঠাকুর জামাই এলো বাড়িতে, হ্যাঁ, একটা লোকগান, সেটা এখন রিমিক হচ্ছে, নতুনভাবে সবাই গাইছে, ড্রামস, অক্টোপেড, স্যাক্সোফোন এগুলো সব নিয়ে। আবার আমরা যদি দেখি যে বলিউড গানও তো লোকগানকে ইনফ্লুয়েন্স করছে কোথাও না কোথাও। না হলে কি আমরা আজকের প্রজন্মের কাছে এই শাহ আব্দুল করিমের আমি গান গাইছি, কিন্তু সেটা আমি গাইছি ড্রামসের সাথে। আমি রাধারমণ দত্তের গান গাইছি, সেটা ড্রামসের সাথে। তো যখন গাইছি, তার মানে কোথাও না কোথাও বলিউড গান বা ওয়েস্টার্ন গান বা একটা হোলসাম মিউজিক একটা লোকগানকেও কোনোভাবে প্রভাবিত করছে, তার জন্য তো গাইছি, তার জন্যই মানুষ শুনছে, তুমিও শুনছো নিশ্চয়ই। আমার মনে হয় দুটোকে করছে। আচ্ছা, দুটোকে আমি নিজে যখন গাই, আমার মোটো থাকে যে লোকগান, আমি যদি এখন কোনো কলেজের কনসার্টে গেলাম, সেখানে যদি আমি বাংলা ঢোল, শ্রীখোল নিয়ে গাই, কলেজ স্টুডেন্টরা শুনবে? নিশ্চয়ই নেবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। কিন্তু আমার মোটো হচ্ছে আমি লোকগানটাকে শোনাবো। সে জায়গায় কি করছি, ওই সেম এই অত্যাধুনিক যন্ত্রানুসঙ্গীতের আমি সাহায্য নিচ্ছি, নিয়ে এই গানগুলো গাইছি। তো ভাইস ভার্সাও বলা যেতে পারে, একটা আরেকটাকে, দুটোকেই দুভাবেই কমপ্লিমেন্ট করছে। ওকে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমার যেরকম ফাদার অফ রবীন্দ্রসঙ্গীত আমরা জানি কবিগুরু নজরুলকেও জানি, নজরুল ইসলাম, তো আমাকে বলো ফাদার অফ ফোক কাকে বলা হয়? আমরা ফাদার অফ ফোক, আমার মনে হয় আমি কাউকে বলতে পারবো না, না একজনকে বলা অসম্ভব। লালন গীতি, লালন সাইজি স্টল ওয়ার্ড, শুধু দেশে না বিদেশেও চর্চা হচ্ছে। বিদেশে অনেক বিদেশিরা আমাদের ভারতবর্ষে এসে বিভিন্ন আখড়ায় দীক্ষা নিয়ে, বাউল মতে দীক্ষা নিয়ে বাউল গান চর্চা করছে, বিদেশ থেকে ছেড়ে সেই মাটি। কিসের জন্য? সাইজির গানের টানে। রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম, বিভিন্ন যারা আছেন পদকর্তা, যাদের আমরা পদকর্তা, যে আমরা যারা লিখে গেছেন গান,
বাদ বাকি যেগুলো আমরা কর্মসঙ্গীত জানি, যেগুলো রাঢ় অঞ্চলের ভাদু টুসু, কখনো কখনো আমরা পদকর্তা পাই, কখনো কখনো পাই না, যে এদিককার পদকর্তা। তো আমি কাকে বলবো, কাকে ছেড়ে কাকে বলবো? আমি কাউকেই ছাড়তে পারবো না, আমার কাউকে There's a whole gamut of people যারা অ্যাকচুয়ালি একদম একদম ফাদার ফিগার হিসেবে রয়েছে একদম বা মাদার ফিগার, এরাও তো আছে অনেক। অ্যাবসলিউটলি আছেন। আচ্ছা, তো আমাকে তুমি বলো তো যে ওয়েস্ট বেঙ্গলের গান কি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রিক ফোক কাকে বলে, কোনগুলো? আচ্ছা, ইউনেস্কো কিন্তু বাউল গানকে আমাদের বাংলার লোকগানের মুখপাত্র করেছে। আমরা এই পশ্চিমবঙ্গকে কিন্তু বোঝাতে গেলে আমরা বাউলকে বলি, ঝুমুর বলি, ভাদু বলি, টুসু বলি, এই 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 গানগুলোকে আমরা বলতে পারি। আমার মনে হয় যে কোথাও না কোথাও সব গানগুলোকেই মুখপাত্র হিসেবে যদি ধরি তাহলে বাউল, তাছাড়া মোটামুটি সব গানই তো সবাই করছে। বাউল আর ভাটিয়ালি, ভাটিয়ালি তো ওপার, তো বাউল আর ভাটিয়ালির মধ্যে তফাৎটা কি, ডিফারেন্সটা কি? বাউল তো তুমি একটা শোনালে আমাদেরকে, তো ভাটিয়ালিতে একটা শুনিয়ে ডিফারেন্সটা বোঝাবে কি? মনটা কেমন করছে, একটা ভাটিয়ালি হোক না? হ্যাঁ, হোক হোক। আমার ভাষাইলি রে, আমার ডুবাইলি রে, ও কোন দরিয়ায় বুঝি কোন নাই রে, আমার ভাষাইলি রে, আমার ডুবাইলি রে, ও কোন দরিয়ায় বুঝি কোন নাই রে, কোন নাই কিনার নাই, নাই গো দরিয়া পানি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, দরিয়ায় বুঝি কোন নাই রে। এটার একটা অদ্ভুতভাবে 1961-এর কাবুলিওয়ালা সিনেমার একটা গান, হেমন্ত কুমারজির গাওয়া, মানে হেমন্ত মুখোপাধ্যায়, যেটা শোনাচ্ছে। गंगा आए कहाँ से गंगा जाए कहाँ रे, लहराए पानी में जैसे धूप छाओ रे, गंगा आए कहाँ से गंगा जाए कहाँ रे, लहराए पानी में जैसे धूप छाओ रे। খুব সুন্দর, দারুণ। মানে ভাটিয়ালির গানের একটা আলাদা সৌন্দর্য রয়েছে, যেটা তুমি খুব ভালোভাবে সেটা আমাদেরকে শোনালে। আচ্ছা, ভাওয়াই, তুমি এই একটু আগে জিজ্ঞেস করছিলে না যে আমাদের বলিউড মিউজিককে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে লোকগান, এটা তার একদম বিগেস্ট এক্সাম্পল, একদম বিগেস্ট এক্সাম্পল। একদম ঠিক কথা। আচ্ছা, ভাওয়াই একটা আমাদের মনে হয় জনার আছে। হ্যাঁ, ভাওয়াইও একটা জনার আছে। সেটা একটুখানি আমাদের মানে আমার মনে হয় ভিউয়ার্সদের বোঝানো থেকে যদি একটু গেয়ে তারপর একটু বোঝাও আমাদের, একটা ভাওয়াই হোক। এদি ও কিহিও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসবেন বন্ধু কয়াজানে কয়াজানে, ও কিহিও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসবেন বন্ধু কয়াজানে কয়াজানে রে, যদি বন্ধু যাইবার সান ঘরের গামছা থুইয়া জান রে, বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়াজানে কয়াজানে, কোন দিন আসিবেন বন্ধু
দারুণ হয়েছে। আচ্ছা, আমরা গিটার দিয়ে তো এই ভাওয়াইয়া গানগুলো শুনি, তা দোতারাও তো করা যায় না? হ্যাঁ, একদম। বেসিক্যালি তো দোতারা এগুলোই বাজে। আচ্ছা আমরা আজকাল না গিটার দিয়ে গাই। আচ্ছা গিটার দিয়ে তো থোড়ি ভাওয়াইয়া গান হচ্ছে যে ভাওয়াইয়া গানের মধ্যেও জনরা আছে। আচ্ছা চটকা আছে, মশাল বন্ধু, গাড়িয়াল বন্ধু। আচ্ছা তুমি দেখবে অদ্ভুতভাবে ভাওয়াইয়া গানে কিন্তু একটা ভাঙন আছে, একটা গলার ভাঙন আছে। হ্যাঁ 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 ওকে ও, যেটা আমার গলায় আসে না। আমি অনেক চেষ্টা করি আনার। এটা না একটা ক্লাইমেটিক ব্যাপার থাকে। আচ্ছা তুমি দেখবে যারা বিহু গায় না, আমরা যারা দর্শক শ্রোতা যারা আছেন, গান বাজনা শোনেন, যাবা ওনারা বুঝতে পারবেন। ছোট ছোট হারকাত মুরকি যারা বিহু গায় অটোমেটিক্যালি চলে আসে, যেটা আমাদের গলায় আসে না। অথচ আমার গলায় আমি সাবধান করে রাধারমণে যেটা গান করছি, যেটা আসছে সেটা আবার যারা ভাওয়াইয়া গাইছেন ওনাদের গলায় আসছে না। অদ্ভুতভাবে ভাওয়াইয়া যারা গাইছেন ওদের গলায় একটা ভাঙন আছে। সেই ভাঙনটা আমি চেষ্টা করি আনার, আমি কপি করি আনার, কিন্তু অটোমেটিক্যালি আসে না। আচ্ছা সেটাই হচ্ছে না একটা অদ্ভুত জিনিস লোকগানের, যে ক্লাইমেটের সাথে সাথে এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের শরীরের মধ্যে দেওয়া আছে। যে যারা মশাল বন্ধু যাচ্ছেন গ্রামের এবড়ো থেবড়ো, একটা মশাল মানে মহিষ চালিয়ে চালিয়ে যে গাড়িটা যাচ্ছে, গাড়িয়াল বন্ধু যে গরুর গাড়ি চালিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা তো যেতে যেতে গানটা করছে, তো যারা গান করছে সেই উঁচু নিচু জায়গায় যাচ্ছে, গলাটা অটোমেটিকলি ভাঙছে। একটা গাড়ি যাচ্ছে, আমি একটা স্মুথ রাস্তায় গাড়ি যদি চালাই সুন্দরভাবে যাবে, যদি এবড়ো খেবড়ো থাকে সেখানে গলা ভাঙছে। ওই ভাঙন থেকে কিন্তু গলার ভাঙনগুলো আসে। আচ্ছা আচ্ছা এবার বুঝেছি। আচ্ছা, মডার্নাইজেশন যে হয়ে যাচ্ছে, এই যে তুমি একটু আগে আমাকে বললে মডার্নাইজেশন অফ ফোক সং, এই যে ইনস্ট্রুমেন্টস মডার্নাইজেশন, তাতে কি ট্রেডিশনাল যে ফিলটা ছিল সেটা কি আস্তে আস্তে মুছে যাচ্ছে? আমরা যে ধরো তুমি অ্যাকোস্টিক গিটার আনছো একটা দোতারার জায়গায়, সেটা কি সেই অরিজিনাল ট্রেডিশনাল ফিলটা কি সেটা নষ্ট হয়ে যাচ্ছে? তোমার কি মনে হয় কোথাও? সত্যি কথা বলতে মনে তো হয় অরিজিনাল ফিলটা কোথাও না কোথাও একটু তো ডিস্টার্ব হচ্ছে। কিন্তু অন্যভাবে যদি আমরা ভাবি, সেম যে গানের সুর কথা ভাবটা যদি ওকেও বন্ধু কাজল ভ্রমরের গানটা গাইছি, সে অ্যাকোস্টিক গিটার বাজুক না, এটাও স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, ওটাও স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, কিন্তু আমার ভাবটা যে আমি আমার বন্ধুকে বলছি তুমি কবে আসবে, কয়া যাও রে, তো এই ভাবটা যদি আমার মধ্যে থাকে তাহলে কি ইনস্ট্রুমেন্ট অতটা ফ্যাক্টর করে না? সত্যি কি করে সেটা আমার মনে হয় করে না। আচ্ছা, সেটা মানে একটু শোনার মধ্যে আমার মনে হয়, আমার যতটুকু যদিও আমি হ্যাঁ, গান absolutely, শোনার মধ্যে একটা দোতারার একটা দোতারার ডাং বাজিয়ে যেভাবে আওয়াজ আর একটা গিটারের এটা তো একটা তফাৎ থাকবেই। গিটার ভীষণই সুইট একটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, কিন্তু যেটা মাদার ইনস্ট্রুমেন্ট বলি না আমরা, সেটার মাদার ইনস্ট্রুমেন্ট নয়, সেটা তো একটা থাকে, ডিফারেন্স থাকে। কিন্তু এটা তো উইথ দ্য প্যাসেজ অফ টাইম যত জেনারেশনস আসবে সেগুলো তো চেঞ্জ হবে, হতে বাধ্য। আচ্ছা, আমরা তো আরও জনর ফকের মধ্যে, ফোক সংসের মধ্যে আমরা পেয়েছি, যেরকম ধরো আমরা পেয়েছি টুসু, আরও পেয়েছি ঝুমুর। তো এই টুসু ঝুমুর এইটা যদি একটুখানি তুমি আমাকে দুটো গান ছোট ছোট করে, বেশি বড় এক্সপ্রেশন দরকার নেই, কারণ আমরা টুসু আমি আমার বাড়িতে একজন ড্রাইভার কাজ করতেন এবং ও টি গার্ডেন্সে কাজ করতেন এবং ও টুসু গান গাইতো। এবার আমি টুসু জিনিসটা বুঝতাম না, তো এই টুসু পুজো, টুসু গান, এইখান থেকে ও গানটা গাইতো। এবং ঝুমুরও আমি অনেকের মুখে গলায় শুনেছি। একটু যদি গেয়ে মানে শোনাও আমাদেরকে, এবং পার্থক্যটা দুটোর মধ্যে একটু বুঝিয়ে দাও। আচ্ছা, ঝুমুর, ভাদু, টুসু। ঝুমুর হচ্ছে রাঢ় বাংলার গান, একদম লাল মাটির গান, অ্যাকসেন্টটাও আলাদা। কিন্তু তুমি দেখবে যে চা বাগানের শ্রমিকেরা ঝুমুর গায়। সেটা কি করে আসছে? নাগপুরের বিভিন্ন ঝুমুর আছে, সেটা কি করে আসছে? আমাকে যেতে হবে তাহলে হিস্ট্রি ঘাটালে দেখা যায়, যখন সাহেবরা আমাদের ইংরেজ শাসন চলছিল, রাঢ় বাংলা থেকে সাপেল হচ্ছে,
শ্রমিকরা এখান থেকে ওখানে যাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে। এ করতে করতে তুমি যদি লন্ডনেও যাও, আমেরিকায় যাও, তুমি যেখানেই যাও, তুমি তোমার ফুড হ্যাবিট, তুমি তোমার কালচার, তুমি তোমার সব কিছু কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবে। তুমি তার পরের জেনারেশন করতে করতে একটা গোষ্ঠী তৈরি হয়ে যায়। এভাবেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু একই জিনিস দুটো জায়গায় আমরা পাই, দুটো হয়তো অন্যভাবে পাই। আমার মনে হয় ঝুমুর এভাবেই চা বাগানের, আমি যেখানে শিলচরের আমার বাড়ি থেকে বেরিয়ে 40 মিনিটের রাস্তা, দুধারেই চা বাগান, চা গাছ। তো রাঢ় বাংলার ওরা কখনো কখনো না কখনো চা চাষের জন্য এখানে আসছে, ওরাও কিন্তু একটা ডায়ালেক্ট আছে, ওইভাবে গান করছে। এটা গেলে ভাদু টুসু হচ্ছে রাঢ় বাংলারই একটা ফেস্টিভ্যাল, মানে উৎসব ওরিয়েন্টেড গান। এগুলো উৎসব ওরিয়েন্টেড গান, ভাদু টুসু এগুলো পূজা হয়। এগুলো আমি একটা ছোট্ট করে ঝুমুর শোনাচ্ছি প্রথম। আমি যে ঝুমুরটা শোনাচ্ছি সেটা সবাই ভীষণ পপুলার ঝুমুর, ডি বা ডি সাপ দিয়ে দেয়, খুবই পপুলার ঝুমুর। কিন্তু এই ঝুমুরটা অনেক সময় আমরা স্টেজে যেভাবে শুনি যে খুব নাচানাচি হই হট্টগোলভাবে গাইছে, কিন্তু এটা খুব দুঃখের গান একটা, ঝুমুরটা। হ্যাঁ, আমি এক্ষুনি গাইলে তুমি এক্ষুনি বুঝে যাবে আমি কোন গানটা গাইছি। আচ্ছা, কিন্তু এটা খুব একটা কষ্টের, কথাগুলো আমরা যদি একটু ইনডেপথ চিন্তা করি, কষ্টের। সেটা বিভিন্ন জায়গায় স্টেজে যারা গান গাইছেন, এই গানগুলো একদম ড্রামস দিয়ে হই হুল্লোড় করে গাইছে, কিন্তু সেটা এত সেরকম গান নয়। সে আবার তোমার পুরনো কোয়েশ্চেনগুলো রিকল করলে দেখা যায় যে হ্যাঁ, কোথাও না কোথাও আজকের প্রজন্মেও এই অত্যাধুনিক যন্ত্রের ক্ষেত্রেও গানগুলোর নষ্ট হচ্ছে। আমি আগে বলেছি, যদি গানের সুর, কথা, ভাবটা যদি আমরা ঠিক রাখি, যে কোনো যন্ত্রের সাথে গায় না কেন ভালো লাগে। নিশ্চয়ই। চলো একটু ঝুমুরটা শোনাই দুলাই। হ্যাঁ, নিশ্চয়ই। মনে করি আসাম যাব, জোড়া পঙ্খা টঙাইব, বাবু বলে কাহাম কাম, সর্দার বলে ধরিয়াম, সাহেব বলে লিব পিঠের চাম, হে যদুরাম ফাঁকি দিয়া চলাহিনী আসা, আলকিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ধেচাকে চামড়ে, গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পায়ে, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইনি আসা, মনে করি আসামে যাব, জোড়া পঙ্খা টাঙাইব, বাবু বলে কাহাম কাম, সর্দার বলে ধরিয়া, সাহেব বলে নিব পিঠের চাম, হে যদুরাম ফাঁকি দিয়া চলাইনি আসা, হে যদুরাম ফাঁকি দিয়া চলাইনি আসা। কত কষ্টের গান তুমি চিন্তা করো। একদমই। বলছে যে পিঠের চাম গুটিয়ে নেব, যেটা নিশ্চয়ই কোনো মানে এটা ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারলাম যে ভাষাটা অনেকে বোঝে না বলে রিদমের সঙ্গে সঙ্গে তুমি যখন গানটা করছো, যে দুঃখের গান, আমি কিন্তু লিরিকটা শুনলাম না, আমি কিন্তু বিটটা শুনে, তোমার এত সুন্দর গলাটা শুনে আমি কিন্তু তাল দিয়ে বেশ নাচা ভাব করছি। কারণ ঝুমুরের মানে ক্যানভাসটা আমার মনে হয়, যদি আমরা সুরগতভাবে একটু চিন্তা করি, ক্যানভাসটাও খুব ছোট, এই রিদমটাই কিন্তু চলতে থাকে। আচ্ছা, পরপর সব গানগুলোই। হ্যাঁ, ঝুমুরের মধ্যেও ক্লাসিফিকেশন আছে, দরবারি ঝুমুর, ভাদ্রিয়া ঝুমুর, এগুলো খুব টাফ, খুবই টাফ। আমার মনে হয় যে এই জনরাগুলো একদম মানে ঠিকঠাকভাবে শিখে গাইতে হয়। নিশ্চয়ই এই জনরাগুলো ঠিকঠাকভাবে, এগুলো হচ্ছে কমনলি যেগুলো আমরা গান শুনি। আমি খুব কমন গানে গাইছি, কারণ তাহলে আমাদের কানেক্ট করতে পারবে। আমি যদি খুব আননোন গান গাই, আরে কি গান গাইছেন বুঝতে পারছি না। প্রত্যেকটা আমরা যদি 1 2 3 4 প্লাস করি, তারপরেও আমাদের অনেক এলজাবরা, অনেক কিছু টাফ থাকে। তো শুরুটা আমরা 1 2 3 4 দিয়ে করি, তো সেরকম ভাবে আমি এটা একটু চেষ্টা করলাম। তুমি বললে একটা টুসু,
মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে, মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। টুসুমনি ধামসারে বলে কেমন দেখো লাচিছে, মকর পরবে মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে, মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। বাহ, বিউটিফুল বিউটিফুল। এই গানের কথাটা একটু অন্যরকম, এটা তো ভাষা কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ, যেটা আমার জন্য একটু টাফ, মানে এদিককার গান তো আমাকে একটু এই গানগুলো একটু বুঝে, এই গানগুলো আমাকে একটু বুঝে গাইতে হয় যে কি কথা বলছে। হ্যাঁ, এটা এটা কি ভাষা অ্যাকচুয়ালি? রাঢ় বাংলা, একদম রাঢ় বাংলা, পুরুলিয়ার ভাষা। দুলিয়া। ভেরি গুড, হ্যাঁ, পুরুলিয়ার ভাষা। ওকে, নেক্সট আমি তোমার জনারে চলে যাব, ধামাইল। গানের আগে আমি গ্রামার, এর লিটারেচার, এর সম্বন্ধে আমি জানতে চাইবো, এর হিস্ট্রি সম্বন্ধে জানতে চাইবো, কারণ এটা তোমার স্পেশালাইজেশন এবং ইটস এ বিউটিফুল জনার অফ সং। তুমি একটু বোঝাও আমাদের। তুমি প্রথম দিকে আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলে যে লোকগানের ফাদার ফিগার আমরা কাকে বলতে পারি, তো সেখানে আমি বলতে পারিনি। আমি বললাম যে প্রত্যেকটা জনরারে এক একজন আছে। সেক্ষেত্রে ধামাইল গানের জনক যদি আমরা বলতে চাই, আমরা নির্দ্বিধায় রাধারমণ দত্ত পুরকায়স্থকে বলতে পারি। উনি সুনামগঞ্জের জন্ম। আচ্ছা। ওনার প্রচুর রাধারমণের প্রচুর গান আছে, ভ্রমর কয়োগিয়া রাধারমণ দত্তের গান, বিভিন্ন বিচ্ছেদী গান আছে। তার মধ্যে একটা জনরা যেটাতে উনি প্রথম মানে আপলিফট করে দেখিয়েছেন আমাদের কাছে যে এই ধরনের একটা, সেটা হচ্ছে ধামাইল গান। ধামাইল গানটা কি যদি আমরা বলি, ধামাইল গান হচ্ছে সিলেটিদের একটা বিয়ের রিচুয়ালের অংশ, সেরেমনি। আমাদের সিলেটিদের বিয়ে হয়, বিয়ের আগের দিন রাতে অধিবাস হয়, যেটাকে এখানে গায়ে হলুদ বলে। অধিবাসের দিন মেয়েরা গোল হয়ে সবাই হাতে তালি দিয়ে পায়ের কিছু স্টেপিংস করে মুখে গান গেয়ে গিয়ে, সাথে একটু বাজনা কিছু থাকলো, একটা ঢোল ফোল থাকলো, করতাল টরতাল থাকলো বা খঞ্জনি টঞ্জনি এরকম থাকলো, বেসিক্যালি এভাবেই গাওয়া হয়। ধামাইল শুধু বিয়ে না, অন্নপ্রাশন মানে শ্রাদ্ধের অনুষ্ঠান ছাড়া আমরা সব জায়গায় বলতে পারি ধামাইল চলেছে। হ্যাঁ, ইভেন দো আমাদের সিলেটিদের মধ্যে আমরা দেখি যে সবাই বিয়ের পাকা কথা কি বা হচ্ছে, সেখানে হয়ে গেল বিয়ের পাকা কথা, গান চালিয়ে বক্সে গান চালিয়ে ধামাইল হচ্ছে। ভেরি রিসেন্ট আমার দাদার বিয়ে হয়েছে, আমাকে বাবা ভিডিও কল করে দেখাচ্ছে, এই দেখ সবাই নাচছে, কি বক্সে গান চালিয়ে ধামাইল নাচছে। বেসিক্যালি এটা ধামাইলটাকে আমরা দুটো ডিভিশনে ভাগ করতে পারবো না, যে নাচ আগে না গান আগে, দুটোই একসাথে চলে, দুটো পরিপূরক, ধামাইল গান ও নাচ। ধামাইল বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন পর্যায়ের হয়, সেটা বলছি। প্রথমে একটু বলতে চাই যে ধামাইল গানটা মানে আমরা কোথায় কোথায় পাই। তো ধামাইল যে শব্দটা যেটা এসছে, এটা কোথা থেকে উদ্ভব হয়েছে সেটা নিয়ে একটু মতবিরোধ আছে। কেউ বলে যে ধামালি, ধামন, দামান, ধামালি একটা দীর্ঘই আমরা স্পেলিং লিখছি, একটা হর্ষিকার স্পেলিং লিখছি। এই শব্দগুলো থেকে ধামাইল গানের উৎপত্তি আমরা ধরতে পারি। আর ধামা, ধয় চন্দ্রবিন্দু আকার ময় আকার, ধামা শব্দের অর্থটা হচ্ছে আবেগ, ভাব। তো এই হচ্ছে যে আক্ষরিক, মানে আমরা যেটাকে বলি যে মানে বুকিশ নলেজ। যেটা অন্যভাবে যদি দেখি যে তৎকালীন সমাজে নারীদের আমোদ প্রমোদের কিন্তু সেরকম, এখন আমরা ইচ্ছে হলে একটু সিনেমা দেখে আসি, একটু শপিং করে আসি, তখনকার দিনে তো ছিল না। তখনকার দিনে ছিল কি, নদীমাতৃক অঞ্চল, সিলেট হচ্ছে নদীমাতৃক অঞ্চল, 6 মাস চাষবাস, 6 মাস কিছু নেই।
চারপাশের সময় স্বামীর সাথে হয়তো গৃহবধূরা মেয়েরা কাজ করছেন, বাকি 6টা মাস আছেন, বা কাজের শেষে নিজেদের আমোদ প্রমোদের জন্য সবাই বিকেলবেলা সব মহিলারা বসে গল্পের ছলে গল্প করতে করতে যে একটা গানের আসছে, গান করছে, এইগুলোর থেকেও আমরা বলতে পারি যে ধামাইল গানের উদ্ভব এভাবেও আসতে পারে। আবার আমরা শ্রীকৃষ্ণ কীর্তনেও কিন্তু ধামাইল যেটা শব্দটা, সেটার আমরা একটা ডকুমেন্টেশন পাই যে ওই ওয়ার্ডটা আছে। তারপরে দৌলত কাজী বহরম খানের লায়লা মজনু, এটাতেও ধামাল শব্দে মানে নাচ গান অর্থে ধামাল শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এগুলো হচ্ছে একটা হিস্ট্রি, যেগুলো কীভাবে ধামাইলটা এসছে, কীভাবে ধামাইল নামকরণটা এসছে। আর যদি আমরা বলি যে ধামাইল গান আর নাচটা হচ্ছে ধামাইল সবাই ঘোরে গোলাকৃতভাবে, ত্রিমাত্রিক ছন্দের কিন্তু গানটা হয়। ত্রিমাত্রিক ছন্দের গান হয়, সবাই গোল করে হাতে তালি দিয়ে দিয়ে, আমি তো এখন এখানে নেচে দেখাতে পারছি না আনফর্চুনেটলি, 2টো তালি, তারপরে পরবর্তী আবর্তনে 5টা তালি, তারপরে 7টা তালি, ক্রমাগতভাবে কিন্তু ধামাইল গানের লয়টা বাড়তে থাকে। হ্যাঁ, সেই তালের সাথে সাথে পায়ের স্টেপিংসটাও বাড়ে, সেভাবেই ধামাইল গান আর নাচ। আর ধামাইল গান প্রচুর আছে, রাধারমণ দত্তের প্রচুর গান। ধামাইল গানের আমরা যদি ডিভিশনগুলো দেখি, যে একটা আসরে যখন ধামাইল গানটা করা হচ্ছে, প্রথম বন্দনা করা হচ্ছে। ধামাইল গানের তার থেকে আগে একটু বলি আমি, ধামাইল গানের যদি সাবজেক্ট বলা হয় যে ধামাইল গানটা কি নিয়ে হয়, ফুল বেলপাতা গাছ কি নিয়ে হয়, ধামাইল গান আমরা সবসময় দেখব যে রাধা কৃষ্ণ ওরিয়েন্টেড কিন্তু গান, অলওয়েজ রাধা কৃষ্ণ ওরিয়েন্টেড গান। কিছু কিছু শিব পার্বতী, প্রেমের গান, বর বউ নিয়ে গান, এগুলো হচ্ছে রাধা কৃষ্ণ রিলেটেড গান। তো আমরা যখন একটা আসর হচ্ছে, আমরা সেখানে কৃষ্ণকে বলছে তুমি আসো, বন্দনা দিয়ে শুরু হচ্ছে, আসর স্তুতি হয়, উদয় হয়, বাঁশির গান হয়, জল ভরা হয়, শ্যামরূপ, জল ভরা মানে জল ভরতে যাওয়ার সময় যে গানটা করছি, জল ভরতে ইন দ্য সেন্স আমাদের বিয়েতে অধিবাসের দিন একটা রিচুয়ালস হয়, যখন ছেলে বর অথবা কনেকে স্নানের সময় জল ভরতে যাওয়া হয়, এই জল ভরার সময় যাওয়ার গান। আবার জল সইতে যখন জলটা নিচ্ছে তখন সেই মুহূর্তের একটা গান আছে, ফেরার সময় আবার আলাদা গান, যখন স্নান করানো হচ্ছে সেটার আলাদা গান। শ্যামরূপ মানে আমি শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করে ধামাইল গান হচ্ছে, ঠিক আছে। গৌরূপ, গৌরাঙ্গ রূপের বর্ণনা করা হচ্ছে। আক্ষেপ, এখানে আক্ষেপ করা হচ্ছে যে তুমি কেন আসলে না, বা তুমি কেন আসছো না। বিচ্ছেদ, কৃষ্ণের সাথে রাধার বিচ্ছেদ। মানভঞ্জন, বিচ্ছেদের পর হচ্ছে কুঞ্জতে যাচ্ছে, আবার শ্রীকৃষ্ণের সাথে রাধিকার যখন বিচ্ছেদ হচ্ছে, তারপরে সে আবার কুঞ্জে যাচ্ছে, কুঞ্জে গিয়ে তারপরে আবার মানভঞ্জন আছে, আবার মিলনের গান আছে, আবার সাক্ষাৎ আছে, তারপরে আবার বিদায় আছে। এই কটা হচ্ছে এই 14টা পর্যায়ে এভাবে লোকগানের ধামাইল গানের ধারাগুলো চায়। মানে একদম যদি তুমি বইয়ে লিখিতভাবে যদি কিছু বলতে চাও সেভাবে হয়। এগুলো খুবই কম ক্ষেত্রে, হ্যাঁ আমি বিভিন্ন আমার যখন রিসার্চ করার সময়, আমার এমফিলের কাজের সময় আমি দেখেছি যে সন্ধেবেলা আমি আমাদের জায়গায় একটা গেছিলাম, যে বিকেলবেলা আমি ইনফর্ম করেছিলাম যে আমি আসবো, আপনাদের কাছে একটু ধামাইল গানটা শুনবো। অনেকেই কিন্তু দিতে চায় না গান, জানলে তো এখন আমি রিসার্চ করতে গিয়ে দেখেছি অনেকেই দিতে চায় না গান। কেন দেব, তুমি নিয়ে কি করবে, তোমার লাভ হবে, আমার কি লাভ, এগুলো একটা ব্যাপার থাকে। তারপর যাই হোক, আই এম ভেরি মাচ, মানে আমি খুব ফর্চুনেট, ওনারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। ওনারা গাইছেন, ওনারা একটা বলছেন যে ঠিক আছে গাইবো, যখন শুরু করছে একটা বন্দনা দিয়ে শুরু করি,
মানে একটা আসল বন্দনা দিয়ে শুরু করছেন, তারপর সবাই পান টান খেয়ে এই একটা বলছেন ঠিক আছে একটা গৌরূপের বন্দনা করি। আমরা তাহলে একটা জল ভরা হবে, বলছে হ্যাঁ ঠিক আছে তাইলে একটা জল ভরাও হোক। একটা জল ভরা হচ্ছে, একটা আক্ষেপ হচ্ছে, একটা বিচ্ছেদ হচ্ছে, একটা আসর হচ্ছে। এভাবে গানগুলো করা হয়। আমি বললাম যে রাধাকৃষ্ণ রিলেটেড গানগুলো হয়। এখন বলতে পারো যে রাধারমণ দত্ত কিভাবে এই ধামাইল গানটা লিখলেন, এই গানগুলো অদ্ভুতভাবে রাধারমণ দত্তের প্রত্যেকটা গান একটু নারী ঘেঁষা, নারীর মনের দুঃখ কষ্ট এইগুলো নিয়েই রাধারমণ দত্তের গান। ভ্রমর করেও গিয়া গানটা তো কৃষ্ণের মানে আকুতি, কৃষ্ণের প্রতি আকুতি। বিভিন্ন ধরনের যেগুলো গান আছে, ধামাইল গানগুলোতেও বলা যায়, আক্ষেপ বিচ্ছেদ এগুলোতে তো আছেই। তারপরে বা বিভিন্ন ধরনের, শুধু তো ধামাইল না, নানান ধরনের গানে একটা নারীর অন্তরের অন্তঃস্থলের যে বেদনাটা উনি খুব সুন্দর এই গানগুলোর মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন, খুবই সুন্দর। আর ধামাইলে সাধারণত আমরা বাদ্যযন্ত্র যদি কি ইউজ হয়, বাংলা ঢোল, খঞ্জনি, করতাল এগুলো ইউজ হয়। আর আমি খুব গ্রাসরুট লেভেলে কাজ করতে গিয়ে দেখেছি ধামাইল গান যারা গাইছেন অদ্ভুতভাবে কিন্তু কোনো ইলিট ক্লাসের লোকজন গাইছেন না। সেটা শুনতে বা বলতে একটু খারাপ লাগলেও যারা গাইছেন হয়তো কারোর বাড়িতে হেল্পিং হ্যান্ড তুমি, বা হয়তো কারোর মাটি বইছেন সেই মহিলা। এখন অনেক মহিলারা মাটিতে কাজকর্ম করে, কেউ হয়তো দোকানে নিজস্ব চায়ের একটা স্টল আছে, কেউ হয়তো কারোর বাড়িতে কারোর বাচ্চাকে রাখতে সাহায্য করছেন। অদ্ভুতভাবে ওনারা না এখনও হয়তো পেটে এতটা বিদ্যে নেই, সোকল্ড বিদ্যেটা নেই, আমরা ডক্টরেট, এমফিল, মাস্টার্স এগুলো নেই, কিন্তু অদ্ভুতভাবে ওনারাই কিন্তু এখনো পর্যন্ত এই এই ধরনের ধামায় বা এই লোকগানগুলোকে ধরে রেখেছে। আচ্ছা। এই গানগুলোকে ওনারাই ধরে রেখেছেন। যদি আমাদের এই গানগুলোকে বাঁচাতে হয় তাহলে এই গ্রাসরুট লেভেলের শিল্পীদেরকে বাঁচাতেই হবে। নিশ্চয়ই আমার একটা খুব ইচ্ছে ছিল যে আমি প্রায় শখানেক মানে যে গানগুলো শুধু রাধারমণ দত্তের নয়, রাধারমণ দত্ত ছাড়াও যারা আছেন সবার গান আমি সংগ্রহ করেছিলাম। ইচ্ছে আছে এই কাজটা করার, যে যাদের কাছ থেকে নিয়েছি ওদের নাম বলে বলে এই গানগুলোকে পাবলিশ করা, কিছু নোটেশন করা, কিছু ইয়ে করা। এগুলো আমি এগুলো আমাকে খুব, আমি যখন ফিল্ড ওয়ার্ক করছিলাম আমার বারবার মনে হচ্ছিল যে এই গানগুলো ইলিট ক্লাস কেন গাইছে না, কি জন্য গাইছে না। আমি সব তো ওনাদের কাছে আছে, সব খাজানা ওনাদের কাছে, অথচ হয়তো সে মানে দিনান্তে তার পেটে অল্প বিদ্যা, সে হয়তো ক্লাস 2, 3, 4 পর্যন্ত পড়েছে। এটা একদম মানে আমি আমার নিজের চোখে দেখা অদ্ভুত ব্যাপার এগুলো। তো যাই হোক, আমি এই গান থেকে একটু আমার রিসার্চ ওয়ার্কে চলে এসেছিলাম। ধামাইল গান এটাই, ধামাইল গানের সুর যদি বলি, যেহেতু রাধারমণ দত্ত ভাটি বাংলার অঞ্চলের, সেই আবার সিলেট চলে আসে, ভাটিয়ালির সুরের ছোঁয়া আমরা পাই। কিন্তু সুরের ছোঁয়া পেলেও কি হয়, ভাটিয়ালের একটা লম্বা দীর্ঘ টান থাকে, ওই টানটা নেই, একটা পজ আছে, কেটে কেটে গানগুলো হয়, ত্রিমাত্রিক ছন্দে হচ্ছে গানগুলো, সেগুলো একটা সুরের আমরা পেয়েই থাকি। তারপরে রাধারমণ দত্তের গানগুলোতে হাসন রাজার কিছু গানের ছোঁয়া পায়, কারণ হাসন রাজা রাধারমণ কন্টেম্পোরারি। তো তুমি যে কাজটা করছো, তুমি যদি যে কোনো একটা কাজ করছো, সেটা তোমার অনুজ যারা তোমাকে ফলো আপ করবে, তার কাজের মধ্যেও তোমার কাজের কিছু কিন্তু ছাপ থাকবে নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে দেখলাম যে হাসন রাজার কিছু গানের হয়তো সুরের মিল, মারফতি গানের এই ভাটি সুরের যেগুলো মিল আছে ওইগুলো পাচ্ছি অদ্ভুতভাবে। আমি এই যে এখন যে টপিকটা তোমাকে বলছি সেটা একটু ছুঁয়ে যাচ্ছি, এটাও একটা ভাস্ট একটা জায়গা, যে লোকসঙ্গীত আর রাগ সঙ্গীত, কি শুধু রাগ সঙ্গীত, লোকসঙ্গীত আর রাগ সঙ্গীত কিভাবে হচ্ছে।
আমরা হাসন রাজার গান একটা আছে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। এটা কাফের উপরে, এটা কাফের উপরে, এটাতে কাফের যা সা সা রে রে গা গা মা মা পা, আগুন লাগাইয়া দিল কনে, কাফের আগের। অথচ হাসন রাজাকে কাফের রাগ শিখে এসে থুরি গানটা উনি বানিয়েছেন, বানাননি তো। তারপরে ওই গানটা নদী ভরা ঢেউ, ভৈরবের উপরে, আচ্ছা, ভৈরবের উপরে। তো আমরা এটাও দেব গানটা একটু শুনি। নিশ্চয়ই ভরসা করি হে ভবকান্ডারি, ভরসা করি, ভরসা করি হে ভবকান্ডারি, হালটা ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তোরে বাও 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 রে, নদী ভরা ঢেউ। বাইতে জানো না কেন ধরো ভোলা বাইতে জানো না কেন ধরো মনে মাঝিটা তোর হলো রে মাতাল, চুবানি খেয়ে ধরে সে পায়ে, চুবানি খেয়ে ধরে সে পায়ে, ওহে কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তোরে বাও 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 রে, নদী ভরা ঢেউ। অসাধারণ, অসাধারণ, বিউটিফুল, খুব সুন্দর। এই গানটাতে পুরো একটা ভৈরবের কিন্তু চলন আমরা পাই। তো এটাও না আমার কাছে একটা খুব আশ্চর্যের জায়গা, যে আমরা হরপ্পান সিভিলাইজেশন থেকে শুরু করে তখন মানুষ, আমার মনে হয় যে যখন মানুষের সিভিলাইজেশন শুরু হয়েছে তখন থেকে লোকগান। তো লোকগান, কিছু কিছু লোকগানের ধুন থেকে ঝিঝির ট্র্যাক, কিন্তু লোকগানের সুর থেকে ঝিঝির ট্র্যাকের তৈরি। আচ্ছা, তুমি আমাকে বলো তো, লোকগান এই যে ট্র্যাডিশনাল, মানে আমাদের কি ভিলেজ, এই যে লোকগানের লিরিক্সগুলো কি আমাদের ভিলেজ লাইফ থেকে, যে গ্রাম্য জীবনযাপন থেকে কি আসে, সেখান থেকে কি অনুপ্রাণিত? অ্যাবসলিউটলি, কারণ একটা শিল্পাঞ্চল বা নগরাঞ্চলে নিশ্চয়ই ধান চাষ করছে না। ব্যাক টু ধামাইল, এটা দিয়ে আমি তোমার এই উত্তরটা দিচ্ছি, যে শিল্পাঞ্চল বা কোনো নগরাঞ্চলে ধান চাষ হচ্ছে না, সেটা হচ্ছে একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে চাষি রাত দিন খেতে করছে, ওনার স্ত্রী হয়তো ওনার সাথে সাহায্য করছেন মাঠে গিয়ে। তারপর সেই মহিলারা নিজেদের বিনোদনের জন্য কি করছে, সেটা থেকে তো ধামাইল গান, মেয়েলি গীত। ধামাইল গানকেও কিন্তু মেয়েলি গীতের আন্ডারেও ফেলা হয়। আচ্ছা, মেয়েলি গীত কিন্তু একটা আলাদা, কিন্তু মেয়েলি গীতের আন্ডারেও আমরা সেটাকে ফেলতে পারি, যে ধামাইল গানটা মেয়েলি গীতের আন্ডারেও করে। আমি বলতে ভুলে গেছিলাম, সূর্যবতেরও ধামাইল থাকে,
আচ্ছা, প্রচুর ধামাইল, সূর্যব্রত যারা পালন করে এগুলো, এটা না মানে আমি যদি আজকে বলতে যাই হয়তো একটা পুরো ওশন, একটা ocean, একটা রাত কভার হয়ে যাবে। যতটুকুনি টাচ করে যাওয়া আর কি। একদম মিনিমাল নোবেলিস্টিক যতটুকু একটু হালকা হালকা করে টাচ করা যায়, কারণ আমার 450 পেজের থিসিস, হ্যাঁ যেটা সেটাকে তো আমি সম্ভব না ইলাস্ট্রেট করা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অ্যাবসলিউটলি গ্রাম বাংলার জীবনযাপন থেকেই এই লোকগান আসা, সেটা ধামাইল হোক, সেটা বাউল হোক, সেটা ভাদু হোক, সেটা ঝুমুর হোক, টুসু হোক, সবটাই হোক, সেটা এই আমাদের আজকের থেকে বহু যুগ আগে পুরোটাই তো একটা, তখন তো টেলিভিশন কিছু নেই, কিচ্ছু নেই, এইগুলো একটা আমোদ প্রমোদের একটা জায়গা। হোক না একটা ভালো ধামাই। হ্যাঁ, একটা জল ধামাইল গাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল ধামাই বলতে জল শোয়াতে জল শোয়াতে যাওয়ার সময়। ধামাইল গান আমি যখন গাইছি তুমি একটু ডায়ালেক্টটা একটু ফলো আপ করবে যে কিরকম। জলে যাইও না গোরাই, আজ খালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। জলে যাইও না গোরাই, আজ খালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। আজ খালি আর জলে আজ খালি আর চলে যাওয়ার জাতের বিচার নাই গো ধনী, যাইও না গোরাই, আজ খালি আর চলে যাওয়ার জাতের বিচার নাই। ফন্দি হরি দাঁড়াইয়া শোন বিনোদ খানায়, বিনোদ খানায়, আরে ফন্দি করি দাঁড়াইয়া শোন বিনোদ খানায়, বিনোদ খানায়। জৈবত নারী দেখলে পরে, জৈবত নারী দেখলে পরে, জৈবত নারী দেখলে পরে, আর নয়নে সাই গো ধনী, যাইও না গো রাই, আজ খালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। জল যাইও না গো রাই, আজ খালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। বাহ, সাধারণ, খুব সুন্দর হয়েছে। এই গানটাতে আমরা যদি দেখি যে একটা মানে কৃষ্ণের বলছে যে তুমি জলে যাইও না গো রাই, আজকাল আর জলে যাওয়া জাতের বিচার নাই। ফন্দি করে দাঁড়াই আছেন বিনোদ খানায়, মানে কৃষ্ণকে বলা হয়েছে সে ফন্দি করে দাঁড়াচ্ছে। তো এই সেই শ্রীকৃষ্ণ গান। আবার যদি বলি যে কিছু ধামাইল আছে, গৌর বর্ণনা, গৌরাঙ্গ রূপের বর্ণনা, শ্যামরূপের বর্ণনা, এগুলোরও প্রচুর গান আছে, প্রচুর গান আছে। আর বিয়েতে এক্স্যাক্টলি কোন কিরকম ধরনের ধামাই হয়? এইগুলোই ধামাইল হয়, এইগুলোই ধামাইল হয়, হ্যাঁ। তারপরে আরেকটা খুব ফেমাস একটা গান একটু দে। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেখাইলাম কই গো, কালা কাজলের পাখি দেখাইলাম কই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। সোনার পিঞ্জিরা সই গরু ফারো টাঙ্গুনি, সোনার পিঞ্জিরা সই গরু ফারো টাঙ্গুনি, এগোয়া বেরো সান্দুয়া দিয়া পিঞ্জরা ঢাকুনি, এগোয়া বেরো সান্দুয়া দিয়া পিঞ্জরা ঢাকুনি। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। বিউটিফুল। এটা তুমি দেখবে ধামাইল গান, তুমি ইউটিউবে সার্চ করো, আমি এটা শুনেছি। হ্যাঁ ভীষণ ভীষণ পপুলার। বিকজ এই গানটা আমার বিয়ের সময় এই গানটা হয়েছে, বিকজ আমার বাবা সিলেটি। হ্যাঁ হ্যাঁ, সেই সুবাদে এই গানটা শুনেছিলাম, তো আমার রিলেটিভসরা গিয়েছিল, তো খুব ভালো লাগলো গানটা। আবার অনেক অনেক বছর পিছনে চলে গেছিলাম। হ্যাঁ, তুমি তো ব্যান্ডও করো, তোমাদের তো ব্যান্ডও আছে, তোমাদের ব্যান্ড সম্বন্ধে একটু বলো। তোমাদের ব্যান্ডের নাম কি, কবে শুরু হয়েছে, এবং ব্যান্ড থেকে তোমাদের ফেমাস একটা সং শুনে আজকে প্রোগ্রামটা আমরা শেষ করবো।
ব্যান্ড বলতে 2024-এর শেষের দিকে আমি আর রাম দুজনে, সত্যি কথা বলতে প্রথমে দুজনের মাথা থেকে বেরোয়, প্লাস আমার বাবা। ওনার কথা না বললেই না হয়, কারণ আমার জীবনের যত অ্যাচিভমেন্টস, যত মানে গান বাজনা নিয়ে এতটা পড়াশুনো, যাই যতটুকুনি করি না কেন, উনি ওই ব্যক্তিটা আমার পেছনে না থাকলে, রাদার দিন বলার বলো আমাদের পেছনে না থাকলে আমরা কিচ্ছু করতে পারতাম না। কারণ আমার আজকে একটা মিক্সচার চাই, হ্যাঁ করে নে, আমি আছি। মানে অক্লান্ত ওনার পরিশ্রম, অক্লান্ত, মানে আমরা এনার্জি হারিয়ে ফেলি ওনার কাছে, বাহ এতটাই। তো আমাদের 2024-এর শেষের দিকে আমরা চিন্তা করি যে ব্যান্ড করব। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আমরা 2 মাস একটু কথাবার্তা বলি, দেন আমরা মার্চ মাসে রিহার্সাল করি। আমাদের 2025-এর 14th এপ্রিল আমাদের ফার্স্ট ব্যান্ডের শো হয়। 2026 আসলে 1 বছর হবে। আমরা এভাবেই শুরু করি। আমাদের ব্যান্ডের বয়স খুবই কম, কিন্তু আমাদের ব্যান্ডে যারা আছেন আমি খুবই সবার প্রতি ভীষণ কৃতজ্ঞ, কারণ ব্যান্ড তো একজনকে নিয়ে হয় না, নিশ্চয়ই টিম ওয়ার্ক। এটা টিম ওয়ার্ক। আমরা 6 জনের ব্যান্ড, সবাই আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে। কেউ এই গানটা পাঠাচ্ছে, কেউ ওই গানটা পাঠাচ্ছে, কেউ বলছে এই হিন্দিটার সাথে ওই ফোকটা শোন, আমাকে বলছে যে দেখ এটার সাথে কী কী ফিউশন হতে পারে। ওর কথা আলাদা করে কি আর বলবো, ও ও প্রচুর আমাকে হেল্প করে। আমার বাবার মতনই খুব এনথুজিয়াস্টিক, একটু বকাঝকাও খাই সবার সাথে, কারণ আমার ব্যান্ডের সবাই আমার বড়, আমি সবচেয়ে ছোট। তো সবাই আমাকে প্রচণ্ড আদর করে, প্যাম্পার করে। এই করতে করতে আমরা মোটামুটি একটা বছরের দোরগোড়ায় চলে এসেছি। তো প্রচুর শো করেছো কি? একদম প্রচুর বলবো না, একদম নেইও বলবো না, মাঝামাঝি একটা চলছে। আপনাদের সবার আশীর্বাদ যদি থাকে, নিউলি বর্ন বেবি বাট নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। যে সবার আশীর্বাদ এই টিম ওয়ার্কটা যখন আছে নিশ্চয়ই হবে। মানে আমি খুব ব্লেসড, আমি ভীষণ ব্লেসড আমার এই টিম পেয়ে। কারণ সবার কাছে স্ট্রাগল পিরিয়ডটাতে অনেকেই অনেকের পেছনে থাকে না। স্ট্রাগলটা কিন্তু সবাইকে একা করতে হয়। হ্যাঁ, স্ট্রাগলটা আমাকেও একা করতে হচ্ছে, আমাকে যা হয়তো স্ট্রেস নিতে হচ্ছে সেটা নিতে হচ্ছে, কিন্তু 100% যদি স্ট্রেসের লেভেল থাকে 70% ওরা ভাগ করে নিচ্ছে, 30% আমাকে প্রেশার দিচ্ছে যে তুই কাজ কর। কারণ আমি একটু গা ছাড়া, প্রথমে মানে ল্যাদ খেতে ভালোবাসি, একটু গা ছাড়া, একটু প্যাম্পার হতে ভালোবাসি। আজকে করবো না, ঠিক আছে কালকে করবো, এগুলো করি, এটা একটা চলে। আর ব্যান্ডের খুব ফেমাস গান যদি বলি, দেখো আমরা তো একটু ব্যান্ডের মোটোটা বলছি। হ্যাঁ হ্যাঁ, মোটোটা বলো, এবং তোমার ফিউশন কিছু গান থাকলে একটু শুনিও। হ্যাঁ, ফিউশন মিউজিকটা আমি শুনতে চাই, কারণ এই যে লোকগীতির সঙ্গে ফিউশন খুব ভালো লাগে। হ্যাঁ বলো। তো ভিশনটা হচ্ছে যে আজকের প্রজন্মকে লোকগানটা শুদ্ধ লিরিক্স, শুদ্ধ সুর, যতটা আমি পারছি, মানে আমারও প্রচুর জায়গায় কিন্তু গানের কথা ভুল থাকে। আমি হয়তো একটা জায়গায় শুনে এসেছি না, পরে হয়তো ইউটিউবে আরও 5 জনের গান শুনছি, 5 জন 5 রকমভাবে গাইছে। তখন আমি আমার গুরুদের দ্বারস্থ হয়ে আরেকজনের কথা না বললেই না হয়, অভিজিৎ বসু, যার কাছে আমার লোকগানের হাতে খড়ি। অভিজিৎ বসু মানে বিখ্যাত লোকগানের শিল্পী। তারপরে দেব চৌধুরী, দেবদার কাছে শিখছি, যারা লোকগান আমি শিখছি এখন। তো ওনাদের আমার লাইফের প্রচুর মানে অবদান লোকগান নিয়ে। আমাদের ভিশন হচ্ছে যে এই লোকগানটাকে ইউথদের মধ্যে, বিশ্বের দরবারে সবার কাছে একটা নতুন মোড়কে প্রেজেন্ট করা। সেটা অনেকেই কাজ করছেন, শুধু আমি বলবো না, সেটা অনেকেই কাজ করছেন। কিন্তু আমার চেষ্টা করে যে গানের শুদ্ধতাটা একটু মেনটেন। ভুল আমারও হবে, আমি জানি একদম নির্ভুল আমি থাকতে পারবো না, ভুলটা আমারও হবে। পথ চলতে চলতে সেই ভুলগুলো আমরাও ঠিক করব, একদমই ঠিক করব, এটা ভিশন। আর আমাদের ফিউশন গান যদি হয়, গান গায়ে আমার মনে বুঝে একটু শোনানো যেতে পারে, জ্যাজ ওভাবে একটু ফিউশন, যখন ফিউশনটা শুনতে চাইছেন। একটু আমরা প্যাটার্নটা চেঞ্জ করেছি। ট্র্যাডিশনালি যেমনভাবে আমরা এই গানগুলো শুনে এসেছি, আমাদের ব্র্যান্ডের ট্যাগলাইন বেঙ্গলস ট্র্যাডিশন ইন এ নিউ কোড। তো নতুন একটা থ্রোটের মধ্যে আমরা
বাংলার যে ট্র্যাডিশনাল গান বাজনা যেটার জন্য বাংলা বিখ্যাত, সেই ফোকটাকে আমরা রিপ্রেজেন্টই করছি। আচ্ছা, তো এবার সব ধরনের গানগুলোকে আমরা কিছু কিছু করে চেঞ্জ করছি। সব গান আমরা একেবারে চেঞ্জ করি না, যেগুলো একদম ট্র্যাডিশনালি রাখা দরকার সেগুলোকে আমরা বাংলা ঢোল খোল নিয়েই গাওয়া হয়। হ্যাঁ, আমার ব্যান্ডের আমি শেষ গানটা করি হচ্ছে এখনো সেই বৃন্দাবনে ভবা পাগলার আমরা শেষ করি। আমরা পারফরমেন্স শেষ করি ভবা পাগলার বহুল প্রচলিত এই গানটা, কিন্তু এই গানটাতে আমরা কোনো কাটাছেঁড়া করি না, একদম পিওরলি শ্রীখোল নিয়ে বাঁশি নিয়ে যেমন আছে সেরকম। সাপোর্টিংয়ে যে ইনস্ট্রুমেন্টগুলো বাজা দরকার ওইগুলোকে ইনহ্যান্স করার জন্য সেগুলো বাজে। একটু শাহ আব্দুল করিমের একটা গান গাইছি, তো এই গানটা তুমি প্যাটার্নটা শুনলে পরে বুঝতে পারবে যে আমরা ফিউশনটা কোথায় করছি। গান গাই আর মনে রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গাই আর মনে রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান সারা, আর কিছু চাই না মনে গান সারা। গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা, গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা, প্রাণ বন্ধুসি কোন কালা, অন্তরে দেয় ইশারা, প্রাণ বন্ধুসি কোন কালা, অন্তরে দেয় ইশারা, আর কিছু চাই না মনে গান সারা, আর কিছু চাই না মনে গান সারা, আর কিছু চাই না মনে গান সারা। খুব সুন্দর। শেষ করবো প্রোগ্রামটা দিয়ে, যেই গানটা দিয়ে তোমরা শেষ করো প্রোগ্রাম, সেই গানটার একটু শুনে আমরা প্রোগ্রামটা আজকে শেষ করবো। ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু সময়ের একটা তো নির্ধারিত সময় রয়েছে। একদম। এই গানটা করে আমরা বিদায় নেবো আজকের সেশনে। পরে তো আমাদের আরও সেশন হবে। হ্যাঁ। কালার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার কাছে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে এখনো সেই অসাধারণ। হরে কৃষ্ণ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর কামিং। অনামিকা, রাম দুজনকে আমাদের টিমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ব্যান্ডটা অনেক ভালো করুক, এটাই আমাদের কাছে আমাদের শুভেচ্ছা রইল, বেস্ট উইশেস রইল।
ভিউয়ার্সদের বলবো যে আজকের প্রোগ্রামটা যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন যে এই প্রোগ্রামগুলো শুনে আপনাদের মাইন্ডটা ডিস্ট্রেসড হয়েছে কি না, অ্যাংজাইটি, ডিপ্রেশন যদি থাকে এরম ধরনের প্রোগ্রামগুলো শুনুন, গান করুন এবং গান শিখুন। এই কথাগুলো আমি সবসময় বলি যে মিউজিক ইজ দ্য বেস্ট থেরাপি ফর এভরিবডি। ভালো থাকবেন, শুভ নববর্ষ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা দিনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছো এখানে। আমি আমার যতটুকু শিখেছি, যতটুকু যা মানে আমার এই স্বল্প বয়সে যা যা আমি গ্যাদার করেছি এগুলো তোমার সাথে গল্প করলাম। আশা করি ইন ফিউচার আবারও আড্ডা হবে, আবারও অনেক গান হবে। থ্যাংক ইউ সো মাচ।